আপনি এই নির্বাচনের জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আর নির্বাচন যদি হয়ও, সম্ভবত নির্বাচন হবে না, অন্য আরো কিছু ঘটতে পারে যা আমরা এখনো চিন্তা করতে পারতেছি না বা কল্পনা করতে পারতেছি না। ঠিক যেমন 5 তারিখে ঘটবে এটা আমরা কল্পনা করি নাই, এরকম অনেক কিছু ঘটে যেতে পারে। জামাত এই দেশে কোনো রাজনৈতিক দল না, তাদের কোনো RRCS নেই, তারা পাকিস্তানি, তাদের কথা আমাদের যায় আসে না। এই বাংলাদেশে যদি জামাত কখনো কেউ ক্ষমতার বসানোর স্বপ্ন দেখে, এই দেশে আবার যুদ্ধ হবে, মানুষ রাস্তায় নেমে যাবে আর অস্ত্র ধরবে, যুদ্ধ শুরু করে দেবে, কেউ ঠেকাইতে পারবে না। ইউরোপীয় ইউনিয়ন এসে জামাতকে ক্ষমতায় বসাইতে পারবে না, বা কোনো কমিশন কোনো মিডল ইস্টে কোনো দেশে এসে বসাইতে পারবে না। আর পুলিশ গুলি করলেই যদি আপনি তাকে ফাঁসি দিতে পারেন, তাহলে যে এখন যে 2 পুলিশ কর্মকর্তা, একজন বললে গুলি করবে বাসে আগুন দিলে, আরেকজন বললো ব্রাশ ফায়ার করবে মিছিল করলে, তো তারা কি? এবং তারা এখন বলতেছে এগুলো পুলিশের আইনে লেখা আছে। যদি তার কথা সত্যি হয়, তাহলে শেখ হাসিনাকে আপনি কিভাবে ফাঁসি দিবেন? আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, আলোচনাটা এখনো আছে। আরো ছাপিয়ে গেছে যখন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তার বৈঠক হয়েছে। সেই বৈঠকে আসলে কি আলোচনা হয়েছে, কতটুকু আলোচনা হয়েছে, এসব নানান ইস্যু রাজনীতিতে ঘুরে বেড়াচ্ছে। আমি সেসব দিকে যাওয়ার আগে আপনাকে শুধু প্রথম দিকে আমি নজর দিতে চাই যে আমরা যেটা শিরোনাম করেছি, ডক্টর ইউনূস গতকাল আপনি জানেন যে সেনাকুঞ্জে অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি স্বাধীনতার ঘোষক বলেছেন প্রথমবারের মতো। তিনি কি কোনো এক্সিট চাচ্ছেন, খালেদা জিয়ার কাছে চাচ্ছেন বা অন্য কোথাও চাচ্ছেন? তার দূত গেছে, ভুটানের রাজা এসছে বাংলাদেশে, সিগনিফিকেন্ট। অনেকেই বলছেন যে কারো কি দূত হিসাবে আসলেন কিনা। সার্বিক বিষয়ে আপনার বিশ্লেষণ আশা করছি। ফরিদ জি, ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার কিছু কথা বলেছেন, যে একদিকে খলিলুর রহমান, যাকে আমরা কেউ কেউ রজার রহমান বলে জানি, কেউ কেউ তাকে খলিলুর রহমান বলে, কেউ কেউ তাকে রোহিঙ্গা উপদেষ্টা বলে, এক একজন এক এক পথ বলে। যেখানে যখন ভারতের নাম নিতে মানা, যখন ভারতের নাম শুনলে এই দেশের এক শ্রেণীর মানুষ, মানে যারা এখন ক্ষমতার অংশীদার বা যারা ক্ষমতার কাছাকাছি রয়েছে বা ক্ষমতা উপভোগ করতেছে, তারা তো ভারতের নাম নেওয়াকে কবিরা গুনাহ মনে করে। তো সেই সময় খলিলুর রহমান বা রজার রহমান যখন দিল্লিতে অজিত দোভালের আমন্ত্রণে যান, তখন একটা প্রশ্ন তো আমাদের সামনে আসে। পাশাপাশি আমরা দেখতেছি, আপনি যে চমৎকার ভাবে বললেন যে একই সাথে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক এই প্রথম বললেন, পাশাপাশি ভুটানের শাসক এইখানে এই মুহূর্তে বাংলাদেশে, সবগুলোকে যদি আমরা একসাথে যোগ করি, 1 যোগ 2 যোগ 3 বা 3 3 9 বা যাই বলি না কেন, কারণ রাজনীতিবিদেরা বিভিন্ন লেবাসে আসে, রাজনীতিবিদেরা বিভিন্ন লেবাসে ফিরে যায়, এটাই স্বাভাবিক। তো আমার কাছে মনে হয় এখানে আসলে সেফ এক্সিট যেটা আপনি বলতেছেন, আমার ধারণা তারা সেফ এক্সিট খুঁজতেছে, কোনো সন্দেহ নাই। কারণ ক্ষমতার কুর্সিটা হচ্ছে বাঘের পিঠ বা সিংহের পিঠ, সেখানে একবার বসা যায় নিজের ইচ্ছায়, কিন্তু নামাটা তো সহজ না, কারণ সেই ক্ষমতার বাঘটাকেই তাকে খেয়ে ফেলে, এটাই স্বাভাবিক। আমরা দেখেছি যে আওয়ামী লীগের এত বড় সংগঠন, তাদের এত অঙ্গ সংগঠন, এত কিছু থাকার পরেও শেখ হাসিনাকে জীবন বাঁচানোর তাগিদে দিল্লিতে চলে যেতে হয়েছে। তাহলে যার এই মুহূর্তে সবচাইতে এই মুহূর্তে আওয়ামী লীগের পরিস্থিতি খারাপ, তারপরেও তার 35-40% জনসমর্থন রয়েছে, তারপরেও তাকে ভয়ে থাকতে হয়। তাহলে ডক্টর ইউনূসের তো কোনো লোক নাই, জন নাই, আত্মীয় স্বজন তার পাশে নাই, এমনকি তার যে গ্রামীণ ব্যাংক সেটাও তার পাশে নাই। সুতরাং আপনি কি করে আশা করেন যে সে সেফ এক্সিট চাইবে না? স্বাভাবিক চাইবে, আমরা জানি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মানে আমার যেটা ধারণা, যে তিনি সেফ এক্সিট চাইলেও বাংলাদেশের জনগণ তাকে সেফ এক্সিট দেবে কিনা, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন, কোনো সন্দেহ নাই। আর আপনার সাথে আমি শুরুতেই ভুলে গেছি, বাংলাদেশে যারা এই মুহূর্তে ভূমিকম্পে যারা নিহত হয়েছে সেই পরিবারদের প্রতি তাদের শোক জ্ঞাপন করতেছি, এবং সেই সাথে যারা উদ্বিগ্ন আছেন তাদের সাথে আমিও তাদের উদ্বিগ্নতা সামিল। কোনো সন্দেহ নাই আমার দেশে এই ধরনের ঘটনা ঘটতেছে। তবে বাংলাদেশে যে ভয়াবহ ভূমিকম্প ঘটবে, এটা আজকে থেকে 25 বছর আগে বাংলাদেশের যারা ভূবিজ্ঞানী তারা গবেষণা করে বলে গিয়েছেন যে ঢাকাতে এমন কিছু ঘটবে যে মাটির 30 ফিট নিচে, মানে আজকের যে 28 তলা বিল্ডিংটা সেটাও নাকি পানির 30 ফিট নিচে থাকবে, এরকম ভবিষ্যৎবাণী তিনি আগেই করেছিলেন। এটা আমরা হাস্যরস মনে করেছিলাম, কিন্তু যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে কোনো দুর্ঘটনায় ঘটতে পারে। আমি মনে করি বাংলাদেশে যারা এগুলো দায়িত্বে রয়েছেন তাদের সতর্কতা অবলম্বন করা উচিত, এখনই বিকল্প চিন্তা করা উচিত, যাতে বাংলাদেশের ক্ষতি তো হবেই, যাতে ক্ষতিটা সবচেয়ে কম ক্ষতির মধ্যে থাকে সেই দিকে আমাদের বিবেচনা করতে হবে। আসি এবার মূল কথা, যে সেফ এক্সিট তারা চাইতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগের কেউ কেউ বলেন,
খুব পলাইটলি ভাবে যে তারা আইনের মাধ্যমে তাদের বিচার করবে। কিন্তু আমার বিশ্বাস, আমি যেহেতু বাংলাদেশের সাধারণ মানুষের সাথে মিশি, সাধারণ মানুষের সাথে কথা বলি, আমার বিশ্বাস এদের কেউ সেফ এক্সিট পাবে না। তাদের কপালে খুব দুঃখ আছে, যেটা আপনার এখানে আমি প্রথম এসেছি, তাই অনেক ভাষা হয়তো সংযত বলতে হবে। তো আমি স্বাভাবিক ভাষায় বলি, বাংলাদেশের পাবলিক তাদের পেটে পাড়াতে নারী ভুড়ি বের করে ফেলবে। ওই সেফ এক্সিট তাদের দিবে না। বাংলাদেশের কোনো আইন আদালতে তাদের আপনি বিচার করতে পারবেন না। তারা এত অপরাধ করে ফেলেছে, তারা কখনো নিজের ইচ্ছায়, কখনো অনিচ্ছায় বা বিদেশি প্রভুদের কথা মানে বাস্তবায়ন করতে গিয়ে তারা এত অপরাধ করে ফেলেছে, বাংলাদেশের জনগণ তাদের ক্ষমা করবে না। জি, আমাদের ইকুয়েশনে নির্বাচন মিলে না, আমরা নির্বাচন দেখি না, কিন্তু তারপরেও নির্বাচনী ঘোড়া ছুটছে, এটা অস্বীকার করার উপায় নেই। বিএনপি, দেশে যারা রাজনীতি করছেন, সক্রিয় রাজনীতি করছেন, বিএনপি, জামাতে ইসলামী, বিএনপির সাথে জোটবদ্ধ যে দলগুলো, ইসলামী দল চরমনাই পীর সাহেবের, এনসিপি অতটা, আমি আসলে শুধু ডক্টর ইউনূসের পরিচয় এনসিপি পরিচিত, তাকে গ্রহণযোগ্য অতটা গুরুত্বপূর্ণ না বললেও দেশে যারা একটি পলিটিক্স দল কার্যত পলিটিক্স করছে, তারা সবাই নির্বাচন, একটা বড় অংশ নির্বাচনের বাইরে। কিন্তু আপনার কাছে কি বিশ্লেষণ, কি তথ্য যে এই নির্বাচন শেষ পর্যন্ত যদি হয় কেমন হবে, সেটা ক্রিয়া প্রতিক্রিয়া, এবং শেষ পর্যন্ত কি সেটা আওয়ামী লীগ বিহীন নির্বাচনই হচ্ছে কিনা? নির্বাচন তো এই দেশে হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ, তারপরে হলে সেটা অবশ্যই আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে। কারণ আওয়ামী লীগ যদি নির্বাচন করে, অনেকের ক্ষমতায় যাওয়ার খায়েশ মাঠে মারা যাবে। সুতরাং আওয়ামী লীগকে তো তারা নির্বাচন করতে দেবে না যদি নির্বাচন হয়। অলরেডি আমরা শুনেছি যে শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধ করে নয়, ছাত্রলীগ নিষিদ্ধ করে নয়, নৌকা মার্কা নিষিদ্ধ করে নয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেই তারা থামেনি। তাদের যারা সহকারী শক্তি, সহযোগী শক্তি, তারাইও বলতেছে যে আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র ইলেকশনও করতে পারবে না, তাদের এত ভয়। তো এখানে বোঝাই যাচ্ছে যে তারা আওয়ামী লীগ বিহীন একটি নির্বাচন করবে। নির্বাচন যদি তারা করেই ফেলে, সেই নির্বাচন না জাতীয়ভাবে না আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে বলে আমি বিশ্বাস করি না। কারণ আওয়ামী লীগের নির্বাচনই যদি গ্রহণযোগ্যতা না পায়, সেখানে তো কোনো দলকে সে নিষিদ্ধ করছিল না। আওয়ামী লীগ তো ধানের শীষ নিষিদ্ধ করেনি, আওয়ামী লীগ তো বিএনপিকে নিষিদ্ধ করেনি, আওয়ামী লীগ তো জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিল না। সুতরাং বা কোনো দলকে তারা নিষিদ্ধ করে নাই। তারা জাতীয় পার্টিকে যেমন এখন সহযোগী হিসেবে, আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায়, তেমনি জামাতের সহযোগী হিসেবে তো অন্যান্য দলকে নিষিদ্ধ করেনি আওয়ামী লীগ। সেই নির্বাচনে যদি অগ্রহণযোগ্য হয় জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে, সেটাকে যদি বলা হয় দিনের ভোট রাইতে হয়েছে, তাহলে এই ভোট তো রাইতেও করার এরা সাহস পায় নাই। আমরা 16 মাসে দেখি নাই, আমরা দেখতেছি না তো। এমনকি বিএনপি, আওয়ামী লীগ ভোট রিগিং করেছে, আওয়ামী লীগ ভোট জোর করেছে, কারচুপি করেছে, আমরা শুনেছি কিছু কিছু জায়গায় কথা সত্য। কিন্তু তারা কিন্তু বলে নাই যে আমরা বিএনপিকে নির্বাচন অংশ নিতে দিব না। কিন্তু আওয়ামী লীগকে তা করা হচ্ছে। সুতরাং এই নির্বাচন আর জাতীয় পার্টিকেও যদি আপনি অংশ নিতে না দেন, তাহলে বাংলাদেশে তো 50% মানুষ নির্বাচনে অংশগ্রহণই করলো না। তাহলে সেই নির্বাচন নিয়ে আপনি কিভাবে গর্ব করবেন? কিভাবে আওয়ামী লীগকে বলবেন যে তোমরাও যা আমরাও তা? তা বরং এরা 2 কদম আগে নিকাল গেয়া। আজকে যারা আছে তারা 2 কদম আগে নিকেল গিয়া, তাদের কাজ, তাদের কর্ম, তাদের সকল কথাবার্তা, আলোচনা তাই বোঝা হচ্ছে। সুতরাং আপনি এই নির্বাচনের জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আর নির্বাচন যদি হয়, সম্ভবত নির্বাচন হবে না, অন্য আরো কিছু ঘটতে পারে যা আমরা এখনো চিন্তা করতে পারতেছি না বা কল্পনা করতে পারতেছি না। ঠিক যেমন 5 তারিখে ঘটবে, এটা আমরা কল্পনা করি নাই, এরকম অনেক কিছু ঘটে যেতে পারে। জি, আমি একটা জায়গায় ঠিক দ্বিমত বা বিতর্ক বলবো না, একটু অবজারভেশন, সেটা হলো জামাতে ইসলামী নিষিদ্ধ ছিল বলেই তো তাকে 18 সালে ভিন্ন পরিচয়ে নির্বাচন করতে হবে। জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করেছিল, তাকে তো বলেনি যে তারা তো ধানের শীষ মার্কা ইলেকশন করেছে, তাদের তো নিষিদ্ধ, তাদের দলীয় ভাবে নিষিদ্ধ করে নাই, নিবন্ধন বাতিল হয়েছিল। আরেকটা যেটা আপনি বলছেন যে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না, ইউরোপীয় ইউনিয়ন কিন্তু সার্বিক এখনো এই সরকারকে সহযোগিতা করছে ভোট আয়োজনের বিষয়ে, এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই যে তারা তো জানে না তা না, যাদের কথা আমরা শুনি, যারা $29 বিলিয়ন ইনভেস্ট করেছে ইউএসএ যে রিজিম চেঞ্জের জন্য, তারাও তো কেউ বলে না যে তোমরা যেই ভোটের দিকে যাচ্ছ, তারা বলে যে তোমরা একটা ভোট করো, আমরা নির্বাচিত সরকার দেখতে চাই। ফলে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কিনা এই জিনিসটা আপনি যেটা বলছেন যে সেটা কি, নাকি 24-এর ভোট যেটা ধরেন বিএনপি জামাত ছাড়া হয়েছিল বা আরো কিছু রাজনৈতিক দল, আওয়ামী লীগকে কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি বলে নাই যে এই ভোট এই দল ছাড়া হয়েছে, তো তোমাদেরকে আমরা মানি না, মেনে নিয়েছে, সবাই মেনে নিয়েছে, ইউএসএ সহ মেনে নিয়েছে। এরকম দিকে কি যাচ্ছে বাংলাদেশ আবার? তখন মেনে নিয়েছে কারণ আওয়ামী লীগ একটি বৃহত্তর শক্তি, আপনি আওয়ামী লীগকে অ্যাভয়েড করতে পারেন না, তাই মেনে নিয়েছে। কিন্তু জামাতের সেই শক্তি নাই,
যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবেন, আপনার দেশে তো গ্রহণযোগ্যতা পাইতে হবে। বিদেশির কথা তো পরে, আগে তো দেশে আপনার গ্রহণযোগ্যতা পাইতে হবে। আমি আপনাকে লিখে দিতে পারি, জামাত যদি ক্ষমতা, মানে ধরেন ইলেকশন কথিত মানে সুপার, আমরা মানে সুপার হাই ড্রিম, আমরা যদি একটা সুপার ড্রিমে আমরা যাই, জামাত ক্ষমতায় গিয়েছে, আজকে আপনি যেমন সেনাবাহিনী পাহারায় চলতে হচ্ছে ইউনূসকে, ওই জামাতকে তো সেনাবাহিনী পাহারায় চলতে হবে, তা আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়াতে চলবেন? বিদেশি আপনি যে ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলেন, তারা চাচ্ছে যে তারা অনেকটা মানে ওই সাত গায়ের মাতবর যখন মাথা বড়ি করে, তারা তখন অনেক কথাই বলে যে কোন রকম আগে একটা ফয়সালাই নিয়ে আসে। নির্বাচনের কথা বললেই পরিস্থিতি ভিন্ন দিকে যাবে, নির্বাচনের কথা উঠলেই অংশগ্রহণের কথা আসবে। আপনি নির্বাচন শেষে গিয়ে দেখবেন তখন বিবৃতি, অলরেডি তো শেখ হাসিনার যে বিচারের রায় ঘোষণা করলো, আন্তর্জাতিক সকল সংস্থা তো এটাকে বলছে যে এটা বিচার মানে প্রহসন হয়েছে, আমরা তো দেখলাম, তাদের ঘোষণাই তো দেখলাম। সুতরাং নির্বাচন হয়ে গেলে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা বলতেছে, সেটা নির্বাচন হওয়ার পরে না বুঝবেন যে কি বলে আর কি বলে না। তারা এখন চাচ্ছে যে আপাতত একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি হোক, কারণ বাংলাদেশ ইজ এ টাইম বোম। এটা কে বলেছে? জাপানি পত্রিকা। তো এটা তো বিদেশিরা এটা তো পরখ করতেছে, যেহেতু একটা টাইম বোমের অবস্থায় আছে, সুতরাং এটাকে অন্তত ডিফিউজ করার জন্য একটা কিছু তারা বলতেই পারে। কিন্তু আমি নিশ্চিত এই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে, আপনি যেই দেশে আপনার 50% মানুষ ছাড়া, ভোটার ছাড়া আপনি নির্বাচন করবেন, সেটা বিদেশিরা গ্রহণযোগ্যতা দিলেই তাতে কি যায় আসে? বাংলাদেশের মানুষের কাছে তো গ্রহণযোগ্যতা পেতে হবে, তাই না? শুধুমাত্র তো একতরফা, দেশেও গ্রহণযোগ্যতা পেতে হবে, আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য হতে হবে। তা না হলে, আর যারা আপনি বিদেশের কথা বললেন, তাহলে তো এই যে দেশে যারা বিরোধিতা করলো, কেন বিরোধিতা করছে? যারা যে সকল বুদ্ধিজীবীরা শেখ হাসিনা নির্বাচনের বিরোধিতা করেছে, সেই একই কারণ তো এখন বিদ্যমান, তারা এখন কেন বিরোধিতা করতেছে না এই নির্বাচনের? এই প্রশ্নটা সামনে চলে আসবে। বরং এই মুহূর্তে বিদেশিদের এবং দেশের বুদ্ধিজীবীদের মুখস্থ উন্মোচিত হয়ে গেছে। এই দেশের একজন বুদ্ধিজীবী বলেছেন জামাতের সমালোচনা করা ফ্যাসিজম, অথচ পৃথিবীতে গণতন্ত্রের প্রথম ও প্রধান শর্ত হলো সমালোচনা করতে দিতে হবে। এটা হলো গণতন্ত্রের কথা। আর আপনি যেমন বলেছেন যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম, এইভাবে বুদ্ধিজীবীদের মুখোশ উন্মোচিত হচ্ছে, তেমনি বিদেশি যারা বিদেশি প্রভু যারা আছেন, তাদেরও মুখোশ আস্তে আস্তে উন্মোচিত হবে। কারণ জনগণই সর্বশেষ, বাংলাদেশে জনগণই দেশের মালিক, জনগণই ফয়সালা করবে কি হবে কি হবে না। বিদেশিরা বললেও কিছু হবে না, বা জামাত বললে হবে না। জামাত এই দেশে কোনো রাজনৈতিক দল না, তাদের কোনো RRCS নেই, তারা পাকিস্তানি, তাদের কথা আমাদের যায় আসে না। এই বাংলাদেশে যদি জামাত কখনো কেউ ক্ষমতার বসানোর স্বপ্ন দেখে, এই দেশে আবার যুদ্ধ হবে, মানুষ রাস্তায় নেমে যাবে, আর অস্ত্র ধরবে, যুদ্ধ শুরু করে দেবে, কেউ ঠেকাইতে পারবে না। ইউরোপীয় ইউনিয়ন এসে জামাতকে ক্ষমতায় বসাইতে পারবে না, বা কোনো কমিশন, কোনো মিডল ইস্টে কোনো দেশে এসে বসাইতে পারবে না। এই কারণে আমরা 30 লক্ষ মানুষ প্রাণ দেয় নাই, অগণিত নারী সম্ভ্রম দেয় নাই। আমাদের 30 লক্ষ মানুষের প্রাণ অগণিত নারী সম্ভ্রমে কেনা আমার এই বাংলাদেশ। এই বাংলাদেশে জামাত ক্ষমতায় আসবে, এটা যারা আশা করতেছে বা করতে চাচ্ছে, কোনোদিনই সেই স্বপ্ন সফল হবে না। বাংলাদেশের জনগণ দুঃস্বপ্ন পরিণত করবে তাদের স্বপ্নকে। আমি শেখ হাসিনার বিচার প্রসঙ্গে যেতাম, সেই বিচারের বিষয় রিয়েকশন গুলো আমরা জানি। দেশের ভেতরে, শুধু দেশের বাইরে না, দেশের ভেতরেও রিয়েকশন হয়েছে। বহু জন মুখ ফুটে ট্রাইব্যুনাল নিয়ে কথা বলেছেন, তার এই ট্রাইব্যুনালের অধিকার নিয়ে কথা বলেছেন, এবং ভবিষ্যতে কি হতে পারে সেগুলো বলেছেন। আমি শুধু জানতে চাই, আমি আবার একটু অজিত দোভাল এবং খলিলুর রহমান ইস্যুতে যেতে চাই, যে ওনারা যে বৈঠক করলেন, এই খবর আমরা পেয়েছি। আপনারা কি এমন কোন খবর পেয়েছেন যে দেশে যে শেখ হাসিনাকে ফেরত আনতে চায় সরকার, আন্তর্জাতিক আদালতে যাবে, তারপরে ইন্টারপোলের রেড অ্যালার্ট আসবে? তো খলিলুর রহমান সাহেব যে গেলেন, ওনার সাথে কি অজিত দোভালের এই বিষয়ে কোনো কথাবার্তা হয়েছে বলে মনে হয় কিনা? মানে ওনারা কি এটা তুলেছেন কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, সেই বৈঠকে কি কোনো মধ্যস্থতার ব্যাপার বা এরকম আমরা বিভিন্ন দিকে বিভিন্ন হুইসপারিং শুনি, হুইসপারিং নাকি আরো কিছু খবরাখবর তথ্য বা ভারতীয় কোনো সংবাদ মাধ্যমে কোনো তথ্য দেখছেন? আপনি চমৎকার একটা কথা বলেছেন, প্রশ্ন তুলেছেন, যে ওইখানে আসলেই তো তাদের সাথে তো তারা তো বিয়ের ঘটকালি করতে যায় নাই, তারা তো কেউ কারো বিয়ে হওয়ার জন্য কেউ কারোর সাথে দেখা করেনি। অবশ্যই দেশের রাজনীতি, এবং যখন ঠিক যে মুহূর্তে বাংলাদেশ ভারতের নাম নিতে চায় না, ভারত ও বাংলাদেশকে মার্কিং এ রেখেছে, তখন বাংলাদেশের এই যে উপদেষ্টাকে, প্রতিরক্ষা উপদেষ্টাকে ডেকে নিয়ে গেলেন। তো এখানে তো অবশ্যই তাদের মধ্যে কোনো গভীর এবং গুরুতর আলোচনা হচ্ছে, দেশের রাজনীতি, সমরনীতি, বহু বিষয়ে যে আলোচনা হচ্ছে, তাতে কোনো সন্দেহ নাই। আর আপনি যেটা বললেন যে সেফ এক্সিটের ব্যাপার স্যাপার এখানে থাকতে পারে, অবশ্যই আছে। তারা এখানে নির্বাচনের কথা উঠেছে, নিঃসন্দেহে কথা উঠেছে, তাদের সেফ এক্সিটের কথা উঠেছে, নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা, তারপর সীমান্তের নিরাপত্তা, রোহিঙ্গার ব্যাপার আছে, রোহিঙ্গা গোষ্ঠীর ব্যাপার আছে, বাংলাদেশের জঙ্গিবাদের ব্যাপার আছে। আর যেটা বললেন যে আপনার কি যেন বললেন প্রশ্নটা, খলিলুর রহমানের বৈঠকে আর আওয়ামী লীগ ইস্যু বা অন্য কিছু, ভারতীয় সংবাদ মাধ্যম আওয়ামী লীগ ইস্যু তো আছে।
শেখ হাসিনা মানে দেশে তো শেখ হাসিনাকে তারা চাচ্ছে সাংবাদিক। ঠিক আছে না? এটা সেই সাহস তাদের হবে না, কারণ খলিলুর রহমান একদিকে হলো তার পাসপোর্ট নেই, দ্বিতীয় হলো তিনি বাংলাদেশী নাগরিক নন, তৃতীয় হলো তিনি তার নামে খুনের অভিযোগ রয়েছে, ব্যভিচার এবং খুনের অভিযোগ রয়েছে। তো এই মানুষ নীতিগত ভাবেই তারা স্খলিত, আর তিনি রাজনৈতিক ব্যক্তিত্বও নন। শেখ হাসিনাকে ফেরত চাইতে হলে রাজনৈতিক ব্যক্তিত্ব হইতে হবে। এটা যদি মির্জা ফখরুল হইতো তাহলে আমরা মনে করতাম যে তিনি চাইতে পারেন। খলিলুর রহমানের সেই এই ডক্টর জাহিদুর রহমানের ভাষায় সেই হাডামো নাই, সে চেতনাও নাই, সে যোগ্যতাও নেই, সে সাহসও নাই। প্রশ্নই আসে না শেখ হাসিনাকে কোন আইনে তাকে চাবে। প্রথমত এই বিচার প্রক্রিয়াই তো অবৈধ। প্রথমত ইউনূস সরকারকে কেউ কেউ অবৈধ মনে করে, আচ্ছা ওটাও বাদ দিলাম। এই যারা বিচার প্রক্রিয়ায় জড়িত ছিল, যে তিনজন বিচারক ছিলেন, বিচারপতি, তাদের ব্যাপারে তো বলে তাদের সেই যোগ্যতাই নাই। এটা যারা, আমি তো আইন বিশারদ না, আইনের ছাত্র না, যারা আইন বিশারদ আইনের ছাত্র তারাই বলেছে তাদের এই যোগ্যতাই নাই। সুতরাং যেখানে বিচারটাই প্রশ্নবিদ্ধ, যেখানে আবু সাইদকে গুলি করে মেরেছে বলা হয়েছে, তাহলে আবু সাইদের পোস্টমর্টম রিপোর্ট দাখিল করতে পারে নাই। যেখানে তারা পোস্টমর্টম রিপোর্ট দিতে গড়িমসি করতেছে, সেখানে কোনো সাক্ষী পায়নি। এই বিচারটাকে আপনি কিভাবে, আপনি টিভিতে ভাষণ দিয়েছে তার কারণে যদি আপনি বলেন এই যে আমরা টিভিতে কথা বলতেছি, এখন যদি ইউনূস সরকার বলে যে এই দুইজন কথা বলতেছে এদেরকে হত্যা মামলা দিয়ে, তো এটা তো হইলো না। যে বলতে পারে আমরা উস্কানি দিয়েছি, এটা তো হইলো না। আর উস্কানি দিলেই আর পুলিশ গুলি করলেই যদি আপনি তাকে ফাঁসি দিতে পারেন, তাহলে যে এখন যে দুই পুলিশ কর্মকর্তা, একজন বললে গুলি করবে বাসে আগুন দিলে, আরেকজন বললো ব্রাশ ফায়ার করবে মিছিল করলে, তো তারা কি? এবং তারা এখন বলতেছে এগুলো পুলিশের আইনে লেখা আছে। যদি তার কথা সত্যি হয় তাহলে শেখ হাসিনাকে আপনি কিভাবে ফাঁসি দিবেন? আর ভারতের তো এই নীতিই নাই। তারা বলে অতিথি দেব ভব, তারা অতিথিকে দেবতা মনে করে। আপনি শেখ হাসিনাকে তারা অতিথির মর্যাদা দিয়েছে, তাকে আপনাকে ফেরত দিবে এই আশা তারা কেন করে? তার চেয়ে বড় কথা, তারা তো সাহসী পায় নাই। তারা তো এই সাহসী তাদের নাই বলার যে তুমি শেখ হাসিনাকে ফেরত দাও। শেখ হাসিনাকে ফেরত চালা ইন্টারপোল বললেন, শেখ হাসিনাকে আপনি যারা বাংলাদেশের জেলখানা থেকে দাগি আসামি, সাজাপ্রাপ্ত আসামি, সন্ত্রাসী জঙ্গিদের ছেড়ে দিয়েছেন, যারা সরাসরি ওয়াজের মঞ্চে এসে বলে যে তারা সোভিয়েত ইউনিয়নে এতজন সৈন্য জবাই করেছে, তারা অমুক জায়গায় এটা মেরেছে, তমুক জায়গায় এটা মেরেছে, তাদের আপনি প্রকাশ্যে ঘুরতে দিয়ে, আর শেখ হাসিনা যিনি কয়েকবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, আপনি তাকে একটা ক্যাঙ্গারু কোর্ট যা আপনারা বলেন, আমি সেটাকে চ্যাঙ্গারু কোর্ট বলছি, চ্যাঙ্গারু কোর্টের রায় দিয়ে আপনি তাকে ধরে নিয়ে আসবেন, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। কোনো আইন এখানে কাজ করবে না, কারণ আপনারা নিজেরাই তো আইন ভায়োলেট করেছে, তাহলে প্রমাণই করতে পারবে না। জি আলোচিত আরেকটা টপিক, গণভোট বাংলাদেশে অনেক বছর পর। আমরা যখন ছোট ছিলাম, কিশোর ছিলাম, তখন আমার একটা অভিজ্ঞতা আছে। আমি ক্লাস 4 বা 5 যেটা গণভোট হলো, ক্লাস 4 পড়ি আমি 84-তে। সেই সময় আমার বাসার পাশেই প্রাইমারি স্কুল, সেটাই পড়তাম। তো স্যাররা কোলাতে পারছিলাম না, বিকেল হয়ে গেছে গণভোট, আমি ভোট দিয়েছিলাম সখানেক। স্যাররা ডেকে বলে যে দেখো একটা ভোট পারতেছি না। তো গণভোট নিয়ে এই হলো আমার শিশুবেলার অভিজ্ঞতা। এরপরে তো আর গণভোট দেখি নাই। এই যে গণভোট, এখানে প্রশ্নমালা আছে, প্রশ্নমালার উপরে গণভোট হবে যদি হয়, তো এই বিষয়টা আপনার অবজারভেশন কি, আপনি কিভাবে দেখছেন? আপনার এক্সপেরিয়েন্স, আপনি তো শিশুবেলা গণভোট দিয়েছেন। আমরা সেই ভোট কেন্দ্রে যে আপনারা তো ডাঙ্গুলি বলেন, আমরা চন্টি বান্টি খেলেছি। আমরা তো ভোট বুঝি না তখন, অজপাড়া গায়ে থাকি মানুষজনের জন্য আমরা চন্টি বান্টি খেলতেছিলাম, সেখানে গণভোট হয়েছিল। আমরা তখন ছোট, আমরা তো বুঝি না যেটা গণভোট হচ্ছে, এখন বুঝি যে সেদিন গণভোট ছিল। তো এই যে বিষয়গুলো, যে গণভোটের কথা বলছেন, গণভোট সম্পর্কে বাংলাদেশের শুরু থেকে নেতিবাচক ধারণা, শুরু থেকে গণভোট সম্পর্কে মানুষের ধারণা স্পষ্ট না, হাস্যকর সব ধারণা। এই দেশে গণভোট কেন? আবার দেখেন জামাত হুমকি দিয়েছে যে গণভোট না হইতে দিলে তারা নাকি গৃহযুদ্ধ শুরু করে দিবে। তাহলে গণভোটের উপরে হঠাৎ করে জামাতের এত আগ্রহ কেন? আর কিসের উপর গণভোট? আপনি যতগুলো লিখেছেন এই গণভোট, এগুলো একই সাথে একই ব্যক্তি যে লম্বা বাক্য একটা, একই সাথে অর্ধেক সে একমত হইতে পারে, দ্বিমত হইতে পারে, ওইখানে কিভাবে ভোট দিবে? গণভোট কোনোদিন এইভাবে হয়? আর এদের বুদ্ধি তো জিয়াউল হক, এই যে পাকিস্তানের যে সামরিক শাসক, ওই যে জিয়াউল হক পাকিস্তানের, এবং জিয়াউর রহমান, এদের সমান আকল তো এদের নাই যারা এখন ক্ষমতায় আছে। জিয়াউর রহমান এই দেশে হানা ভোট দিয়েছিল, কি কারণে আপনি জানেন? যে লেখা ছিল সরকার চায় কি চায় না। পাকিস্তানের জিয়াউল হক লিখেছিল আপনি কি কোরআনের আইন সমর্থন করেন কি করেন না, যদি করেন হ্যাঁ তাহলে জিয়াউল হক টিকে গেল। তো এইরকম একটা এক লাইনের ফালতু কিছু বক্তব্য দিলে তাও মানুষ ভোট দিতে যেত। আপনি যে গণভোট লিখেছেন ওগুলো পড়তে অনেকে আছে তো বাংলাদেশ তো পড়তেই পারবে না, তারা জানেই না, লেখাপড়াই জানে না, তারা ওখানে ভোট দিবে? তারা তো জানে না ওখানে কি লেখা আছে। তারা আজও ডেরা মানে বিদ্যা পড়তে পারবে তারা? বলে পড়তে যে সামনে গণভোট কে দিতে যার, গণভোটের কি কারণ, গণভোট কেন দিবে, কি কারণ, কি উদ্দেশ্যে গণভোট দিবে? এই দেশে গণভোটের ভিত্তি কি? আর যে ভোট হচ্ছে ভোটকে কে মানবে? আপনি বাংলাদেশের অর্ধেক মানুষকে আপনি ভোট দিতে দেবেন আগে ডিক্লেয়ার দিয়েছেন,
তাদের প্রতিনিধি নির্বাচন করতে দিবেন না, সেই গণভোট নিয়ে মানুষ কিভাবে আগ্রহ দেখাবে? মানুষ তো গণভোট নিয়ে ভাবতেছে না। গণভোট দিয়েছে একটা ঝামেলা সৃষ্টি করার জন্য। জামাত জানে যে যদি স্বাভাবিকভাবে ভোট হয় তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের আবার সেই বেকারে পরিণত হইতে হবে। ওই যে বলেছে যে বাংলাদেশকে তারা মধ্যপ্রাচ্য থেকে জাকাত এনে খাওয়াবে, বাংলাদেশে তাদের জাকাত খেয়ে চলতে হবে। তাদের ব্যাংক এখন তো তাদের অনেক টাকা হয়ে গেছে, জাকাত আনতে আনতে ব্যাংক বানিয়ে ফেলছে। তো তারা এখন তাদের আবার ওই জাকাত বা ব্যাংক নিয়ে চলতে হবে। তো তার জন্য তারা এগুলো গণভোট কখনো সামনে আনে, কখনো পিআর আনে, সিআর আনে, আরো কত কিছু সামনে আনবে দেখবেন। আর আদৌ ভোট হবে কিনা, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। সুতরাং এগুলো নিয়ে আলোচনা করা, আমার ধারণা যে বাংলাদেশের মানুষ এই যে তথাকথিত গণভোট হতে যাচ্ছে, এগুলো বাংলাদেশের মানুষ থোড়াই কেয়ার করে, এগুলো ভাবতেছে না। গ্রামে অঞ্চলে আপনি ফোন করেন, আমি সবসময় একেবারে অজপরা গায়ের সাধারণ পেশার মানুষের সাথে কথা বলি, তারা গণভোট কেটে বুঝেই না, তারা বুঝে ভোটাভুটি। আর গণভোট আসবে কেন? আপনি কিসের গণভোট নেবেন? আমার প্রশ্ন তার আগে যে আপনি কিসের ভোট চান, কার ভোট চান? আপনি তো প্রথমেই বলে দিয়েছেন 50% লোক জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। তো এই ভোটের কি মূল্য আছে? জি, আমি যে বিষয়টা জিততে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই সরকারের দুজন মানে ঈশ্বর উপদেষ্টা মহল তো খুবই শুরু থেকেই খুব আলোকিত এবং সেটাকে আরো আলোকিত গ্লোরিয়াস করেছেন দুজন ছাত্র উপদেষ্টা। নাহিদ ইসলাম সরে গেছেন, তারপরে আসিফ মাহফুজ আলমের চেয়েও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি সাংঘাতিক ভাবে আপনি জানেন যে তিনি ওই যে হাঁসের মাংস না পেয়ে ওয়েস্টার্নে খেতে যান এবং তার এলাকায় বরাদ্দ, এই সেদিন খবর আসলো তিনি 3টি নির্বাচনী আসনে তিনি স্পেশাল বরাদ্দ দিয়েছেন। এই যে গ্লোরিয়াস টিমটা, এই টিমটা সম্পর্কে তাদেরই এক সময় সহযোদ্ধা মাহমুদ সাহেব বোধহয় থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। মাহমুদ নামে বললেন যে ছাত্র ডক্টর ইউনূসকে আহ্বান জানিয়েছে ছাত্র উপদেষ্টারা যেন পালিয়ে যেতে না পারে। তো হঠাৎ করে এই ছাত্র উপদেষ্টারা একটা সময় অনেকে মনে করতো যে নতুন মুখ এসছে, বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি বহু জ্বালিয়েছে, দুই দলই ক্ষমতায় গেল, সেই সুখ তো মিললো না, তো এই ছাত্ররা বোধহয় কিছু একটা করে দেখাবে। তো তাদের এই 15 মাস পরে যে এইসব আলোচনা, এইগুলোকে আপনি কি চোখে? শোনেন, যে দেশের এরা যে এরকম হবে এটা আমরা তো আগেই জানি, বা আপনিও জানেন, যাদের অভিজ্ঞতা আছে তারা জানে। এই দেশের সমাজ ব্যবস্থা হচ্ছে যে যে কোনো মূল্যে তুমি পয়সা কামাও, সেটা যে কোনো উপায়ে, তো তারা তো দুর্নীতি করবেই। এই ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব তো বলেছেন যে কেসকি বান্দির পোলারা সুলতান খা হয়ে গেছে। এখন যারা চলতো মেসে, বিএনপির আরেক নেতা বলেছেন, খালেদা জিয়ার উপদেষ্টা, তিনি আমাদের সাথে লাইভে এসে বলেছেন, তিনি বলেছেন এরা চলতো বাসে, থাকতো মেসে, এখন তারা ওয়াইস্টিনে যায়, এখন তাদের রাতে হাঁসের 5 তারকা হোটেলের হাঁসের খাদ্য তাদের লাগে। আরেকজন আমাদের, আমি যাদের জাতীয় ভাতিজা বলতাম আগে, রাগ করে দেখে এখন ভাবির ছেলে বলি বা ভাবির পোলা বলি, হান্নান মাসুদ যেন কি যেন, সে তো বলেছে, সে 5 আগস্টের কি বললো, তাদের বাড়ির সবচেয়ে ভাঙা বাড়িটা তার, এখন সে বলতেছে তার বাড়ি সবচেয়ে নাকি গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাড়ি। মানে অদ্ভুত ব্যাপার তারা কথা বলে। তো বাংলাদেশের যে প্রেক্ষাপট, এখানে ক্ষমতায় পেলেই আপনি দেখেছেন তানভীর নাকি কি যেন নাম, ওই এনসিপির আরেক নেতা ছিল, দেখতে একেবারে দরবেশের মতো, এত বড় বড় দাড়ি, এত বড় বড় পাগড়ি পরে তিনি আসছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে 400 কোটি টাকা তসরুপ করেছেন। তো এরা এগুলো করবেই, কারণ এটা করবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের প্রেক্ষাপটটা এটাই বলে, যারা ক্ষমতার একেবারে কাছাকাছি যায় তারা সবসময় দুর্নীতি করে এবং ক্ষমতার অপব্যবহার করে, এটাই আমাদের দুর্ভাগ্য। এই জন্যই তো বাংলাদেশে আজকে এই অবস্থা। আপনি দেখেন যে মেয়েটা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবের বাসার সেগুন বাইচের সামনে বৃষ্টি ভাষায় গালি দিল এবং তীব্র প্রতিবাদ জানালো, তার বিরুদ্ধে 10 লক্ষ টাকা চুরির তসরুপ, চাঁদাবাজি তসরুপ, জেলে আছে, যে 20 লাখ টাকা। আবার আরেকজন মেয়ে দেখলাম, যিনি কয়েকদিন আগে খুব লম্বা কথা, হ্যাঁ, আবার কয়েকদিন আগে একটা মেয়েকে দেখলাম লম্বা কথা বললো, 25 নম্বর ভাঙতে গেল, সেই মেয়েকে দেখে এক সাংবাদিককে সে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করতেছে। তো এটাই তো তাদের চরিত্র। নারীরাই যদি 20 লাখ 10 লাখ টাকা কেস আসে, তো পুরুষেরা কি করবে? আর যারা গিয়েছে, আপনি দেখেন, যাদের আগে লোকাল বাসে চলতে হইতো, তারা 150 গাড়ি নিয়ে বাড়িতে যায়। তো এটা তো দুর্নীতি ছাড়া তো সম্ভব না। যেখানে বিএনপির একজন উপদেষ্টা, খালেদা জিয়ার উপদেষ্টা বলেছেন তিনি 20 বছর যাবৎ বাসা ভাড়া করে থাকেন, নিজের বাড়ি নাই, তিনি এখনো প্রাইভেট কার তার নাই, তিনি বন্ধুদের গাড়ি হাওলাত নিয়ে চলে আসেন বা মাঝে মাঝে গাড়ি ছাড়া আসেন। তো সেই ব্যক্তি তাহলে 20 বছর রাজনীতি করার পরেও তার এই যোগ্যতা হয় নাই, অথচ এবং তিনি 90-এর গণঅভ্যুত্থানের বড় একজন নেতা, অথচ আমাদের এই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবের বাসায় কেসকি বান্দির পোলারা 150 গাড়ি নিয়ে বাড়িতে যায়। তো এগুলো আপনি দুর্নীতি ছাড়া তো সম্ভব না। তারা কমিশন বাণিজ্য
ব্যবসা বাণিজ্য, প্রমোশন, হুমকি ধামকি, মামলার ভয় দেখানো, মব সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে এখন মব সন্ত্রাস আয়ের ভালো উৎস, চমৎকার একটা উৎস। চাঁদাবাজিতেও পুষে না, মব সন্ত্রাস চাঁদাবাজি 100 গুণ শক্তিশালী। শুধু একটু ভয় দেখালেই হবে, তোমার নামে লোক যাবে, মব করতে যাবে। আমার মনে হয় ফজলুর রহমান সাহেব স্যার সবাই চাঁদা দেওয়া শুরু করেছিলেন, তাছাড়া উপায় ছিল না, কারণ এটা তো আপনি টিকতেই পারবেন না। আমরা জানি যে 20 কোটি টাকা দিয়েও লেনদেন হয় চাকরি ব্যবসার জন্য, এগুলো তো হবে। আমরা এও দেখলাম যে যারা যারা একটি পত্রিকায় চাকরি করতো তারা এখন পত্রিকার মালিক হয়ে গেছে, টিভি চ্যানেলের মালিক হয়ে গেছে। একটা ইউটিউব চ্যানেল চালানোর মতো আমার অ্যাবিলিটি নাই, এডিটর রেখে আমার এত জনপ্রিয়তা, তারপরেও আমার পক্ষে, আমার মুরুদে কোলায় না যে 30,000 টাকা বেতন দিয়ে একটা এডিটর রেখে আমি ইউটিউব চ্যানেল চালাই, সেই মুরুদ আমার নাই। আর আমার 2 শুক্র 8 দিন এনসিপি গ্যাং এর সাথে জড়িত হয়ে তারা টিভি চ্যানেলের মালিক হয়ে যায়। তো এটা দুর্নীতি ছাড়া তো সম্ভব না, দুর্নীতির করার মাধ্যমে সম্ভব। এটা হবে বাংলাদেশের চারিত্রিক বৈশিষ্ট্য, এটা বাংলাদেশের দুর্ভাগ্য। এটা আপনি যে কথাটা বললেন, এরা এরা এটা করবে, এরা ওই যে বানের পানির মতো, বানের পানিতে ছোট মাছগুলো যায় বেশি, লাফালাফি করে বেশি। এরা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে ক্ষমতা পেয়ে। এরা ক্ষমতার সঠিক ব্যবহার করতে পারতো। আপনি যেটা বললেন, বাংলাদেশের মানুষ আশা করেছিল, আশা বেশি মানুষ করে নাই, সবাই জানে যে ক্ষমতায় গেলে দুর্নীতি করবে। কিছু মানুষ হয়তো আশা করেছিল, কিন্তু এদের তো নৈতিক চরিত্র নাই, রাজনৈতিক আদর্শ নাই, এদের তো সে উদ্দেশ্যও ছিল না। তারা এসেছিল চাকরি নিতে, চাকরি করতে এসে তারা, সোজা কথায় যদি বলি, তারা দারোয়ানের চাকরি নিতে এসে তারা দারোগা হয়ে গেছে। তো যে লোকটা দারোয়ানের চাকরি নিতে এসে দারোগা হয়ে গেছে, সে তো আকাম কুকাম করবে, এটাই স্বাভাবিক। কারণ তারা কমই করেছে, এরা ভবিষ্যতে থাকলে আরো কিছু করবে। তারা সেফ এক্সিটের জন্য তাদের সুইস ব্যাংকে এখন টাকা চলে। আপনি দেখেন এই সুইস ব্যাংকে টাকা এখন কিভাবে যায়, এখন তো তারা ক্ষমতায়, এখন তো এখন শেয়ার বাজারে 1 লাখ কোটি টাকা কোথায় যায়, এখন তো দরবেশ বাবা নাই, এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই। তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে, কার পকেটে যাচ্ছে, এটা তো আমরা বুঝি। একটা মানুষকে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমার পরিচিত এক পুলিশ অফিসারের কাছে 20 লাখ টাকা নেওয়া হয়েছে। আমার পরিচিত আরেক রাজনীতিবিদের কাছ থেকে প্রায় 50 লক্ষ টাকা নেওয়া হয়েছে। আমার পরিচিত আরেক রাজনীতিবিদের কাছ থেকে 40 লক্ষ টাকা নেওয়া হয়েছে। তো এগুলো একজনই নিয়েছে, একজন। তাহলে আরো তো কেউ নিয়েছে তাদের কাছ থেকে। আমার জানা মতে আমার পরিচিত ব্যক্তিদের জমি দখল করার ব্যবসা শুরু করে দিছে। এখন জমি দখলের ব্যবসা রমরমা। এখন ট্রান্সফার, শুধু একটা ভয় দেখানো যে আপনাকে কিন্তু সরিয়ে দেবো আওয়ামী লীগের দোষর বলে, এটুকু বললেই আপনার পকেটে টাকা চলে আসবে। তো এই সুযোগটা তো তারা নিবেই, কারণ এদের নৈতিক চরিত্রই তো এই। আপনি দেখেন যে একটা ছেলে 2বার 3বার করে চাঁদাবাজি করে ধরা পড়ে, হান্নান মাসুদরা সেটা ছাড়াইতে যায়। আমার জাতীয় ভাতি যারা সরকারে আছে তারা ছাড়াইতে যায়। কেন যায়? পার্সেন্টেজ তো পায়। কেউ তো বলে যে যমুনাতেও নাকি এই পার্সেন্টেজ যায়, আমরা শুনি এরকম, সত্য মিথ্যা জানি না। তো এটা স্বাভাবিক, কারণ মাথায় যদি পছন্দ হয় তাহলে না পুরো শরীর ধ্বংস হয়ে যায়। তো এখন তাই হয়েছে। তো এই দেশে যারা এই মুহূর্তে দুর্নীতি করছে, এটা তাদের বললামই তো যে তারা আসছিল দারোয়ানের চাকরি নিতে, হয়ে গেছে দারোগা। তো এখন ধরাকে সরাগান করবে, কেসকি বান্দির পোলারা সুলতানকা হয়ে গেলে যা করে এরা করতেছে, করতে থাকবে, এটাই স্বাভাবিক। কারণ তাদের কোনো রাজনৈতিক আদর্শ নাই। যারা এখন ক্ষমতা আছে তাদের যদি রাজনৈতিক আদর্শ থাকতো তাহলে তো দুর্নীতি হতো না, প্রশ্নই আসে না। যেহেতু তাদের রাজনৈতিক আদর্শ নাই, তারা দুর্নীতি করবে, এটাই স্বাভাবিক। সবশেষে একটা মন্তব্য শুধু নিচ্ছি। মোহাম্মদ শফিক লিখছেন, ঢাকার বাতাসে কিছু ফিসফাস শব্দ শুনতে পাচ্ছি, যে কোনো সময় গো। অর্থ আমরা বুঝি, আপনিও বুঝেন। আজকের জন্য প্রথমবার আমাদের এই শোতে আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আপনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে, আপনার সার্বিক সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। নিশ্চয়ই ভবিষ্যতে আমাদের দর্শকরা আবারও আপনাকে অবশ্যই আসবো, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার দর্শকদের শুভেচ্ছা, অবশ্যই আপনাকে ডাকবেন, আমাকে পাবেন। আর ওই যে একটা কথা ভুলে গেছি, জিয়া রহমানকে তারা স্বাধীনতার ঘোষক মেনে বলেছে ডক্টর ইউনূস, কিন্তু আমার প্রশ্ন যে শাইলা আপার মতো যে তখন তিনি ডক্টর ইউনূস কোথায় ছিলেন, এই প্রশ্নটা দেওয়া উচিত। আর আপনি যেটা গো বলে দিলেন, তাদের আসলে কপালে গোজ উঠবে কিনা সেটা একটা বড় চিন্তার বিষয়। দেখা যাক সামনে কি ঘটে।